কখনো কি ভেবেছো তুমি যদি একটা নির্জন বাড়িতে একা থাকো আর চারিদিকে শুধু বরফ আর বরফ, কোনো মানুষ নেই, কোনো সিগন্যাল নেই, আর তোমার হাত হ্যান্ডকাপে বাঁধা, তাও একটা মৃত মানুষের লাশের সাথে। সেই 80 কেজির বডি নিয়ে তুমি আটকে গেছো একটা ঘরের মধ্যে, যেখান থেকে পালানোর কোনো উপায়ই নেই। শুনতেই যেন গা ছমছম করে, তাই না? ভালোবাসা, বিশ্বাস আর বিয়ে সবকিছু এক মুহূর্তে বদলে যেতে পারে মৃত্যুর ফাঁদে। এই মুভিতে আমরা এক মেয়েকে দেখতে পাই যে শুধু ঠান্ডার সাথে নয়, লড়ছে নিজের ভাগ্য, নিজের ভয় আর এমন এক প্ল্যানের বিরুদ্ধে যেটা সে কখনো কল্পনাও করেনি। আর আজকে আমরা এই টান টান উত্তেজনা থ্রিলার মুভিটাই এক্সপ্লেন করব, যার নাম টিল ডেথ। এটা কোনো সাধারণ সার্ভাইভাল মুভি না। এখানে প্রতিটা মিনিটে আছে টেনশন, প্রতিটা সিদ্ধান্তে আছে জীবন মৃত্যুর ঝুঁকি। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে মেয়েটি এরকম পরিস্থিতিতে পড়লই বা কিভাবে, আর আদেও কি সে এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবে, নাকি এর আগেই ঠান্ডা হাতে সারেন্ডার করা লাগবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো শুরু করার আগে, হেই গাইজ, আমি বি এক্সপ্লেইন, আর তোমরা যদি এরকম সুপার হিট মুভির এক্সপ্লেনেশন রেগুলার দেখতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা সেই আহত মেয়েটিকে দেখতে পাই, যার নাম এমা, আর যাকে আগের ছবিতে দেখা যায় সে একজন ভয়ঙ্কর অপরাধী। 1.5 বছর আগে এই লোকটাই এমাকে কিডন্যাপ করেছিল। সেই সময় ভাগ্যক্রমে একজন সিনিয়র পুলিশ অফিসার তাকে সময় থাকতে বাঁচিয়ে নেয়। আর আজ 1.5 বছর পর এই দুজনই আবার এমার জীবনে ফিরে এসেছে। যেই পুলিশ অফিসার তাকে বাঁচিয়েছিল সেই আজ এমার স্বামী, যার নাম ববি। আর সেই কিডন্যাপারকে আজ ফাঁসি দেওয়া হবে। এই কারণেই ববি পুরনো কেস ফাইলগুলো বের করে দেখছিল। কথাবার্তায় বোঝা যায় তারা স্বামী স্ত্রী হলেও তাদের সম্পর্কের মাঝে একটা গভীর দূরত্ব তৈরি হয়েছে। আজকের এই দিন হচ্ছে এমা আর ববির প্রথম বিবাহ বার্ষিকী। তাদের সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি হলেও ববি চায় সেটা ঠিক করতে। সে চেষ্টা করে আজকের দিনটা যেন এমার জন্য সুন্দর করে তুলতে পারে। তাই সে ডিনারের জন্য এমাকে নিয়ে যায় একটা বিলাসবহুল রেস্টুরেন্টে যাওয়ার সময় লিফটে হঠাৎই ববির অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হয়। এই প্রথম এমার সাথে সেই অ্যাসিস্ট্যান্টের পরিচয় হয়। তো অ্যাসিস্ট্যান্টকে বিদায় জানিয়ে তারা ডিনার করতে বসে। ডিনারের সময় ববি বলে, আজকের দিনটা শুধু তোমার আর আমার, যত আমাদের অতীত আছে সেগুলোকে চলো ভুলে যাই, আর নতুন ভাবে চলো আমাদের এই সম্পর্কটা শুরু করি। যেটা শুনে এমাও রাজি হয়ে যায়। সেটা দেখে ববি এমাকে একটা সুন্দর চেইন উপহার দেয়, যেটা দেখে এমা অনেক খুশি হয়। এমার খুশি দেখে ববিও খুশি, আর কিছু সময়ের জন্য সবকিছু স্বাভাবিক মনে হয়। এরপর ববি এমার চোখ বেঁধে দেয়, কারণ তার জন্য নাকি একটা সারপ্রাইজ আছে। প্রায় 2 ঘন্টা গাড়ি চালিয়ে শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে একটা নির্জন ফার্ম হাউসে এসে পৌঁছায় তারা। ববি আর এমা সেই ফার্ম হাউসের ভেতরে যায়। সে এমাকে ভেতরে বসিয়ে বলে চোখ না খুলে 100 পর্যন্ত গুনবে। কিন্তু 70 পর্যন্ত যেতেই এমার অস্বস্তি বোধ হয়। সে অনেক কৌতূহল হয়েই চোখ খুলে ফেলে। চোখ খুলে সে হাঁটা শুরু করে, আর সে দেখে ঘরটা মোমবাতি আলোতে আলোকিত হয়ে আছে। সে ববিকে না দেখতে পেয়ে অন্য একটা রুমে ঢোকে। সেখানে সে দেখে তাদের বিয়ের পরে সব সুন্দর মুহূর্তের ছবিগুলো। পুরো বাড়িটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, সব জায়গায় ফুলের পাপড়ি পড়ে আছে। আর একদম শেষ রুমটায় তার জন্য অপেক্ষা করছিল ববি। এখানে ববি তার কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়, আর এই সব কিছু সে তারই জন্য করেছে। এই বুঝতে পেরে এমাও তাকে ক্ষমা করে দেয়। তারা এই রাতটা একসাথে আর খুব সুন্দরভাবে কাটায়। কিন্তু এরপর থেকেই আসল সমস্যা শুরু হয়। পরের দিন সকালে এমা তখনও ঘুমিয়েছিল, আর ববি তার পাশে বসে ঘুম থেকে ওঠার অপেক্ষা করছে। আর যখন এমার ঘুম ভেঙে যায়, সে ঘুম থেকে উঠে দেখে তার নিজের হাতের সাথে একটা হাত করা লাগানো, যেটা ববির হাতের সাথে লাগানো ছিল। তাই সে ববিকে এইটা নিয়ে জিজ্ঞেস করে, কিন্তু ববি তার প্রশ্নের উত্তর না দিয়ে তাকে গুড বাই বলে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে একটা গুলি করে দেয়। আর এটা দেখে এমা বুঝে উঠতে পারে না যে তার সাথে আসলে কি হলো। ববি সাথে সাথেই অন দ্য স্পট সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে এমা সেখান থেকে পালাতে ধরে, কিন্তু হ্যান্ডকাপের কারণে এমা পালাতে পারে না, যেটা ববির বডিতে লাগানো ছিল। নিজের হাত সে অনেকবার ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। আর ঠিক এখান থেকেই এই মুভিটা ইন্টারেস্টিং হওয়া শুরু করে। এরপর এমা নিজেকে সামলে নিয়ে ববির বন্দুকটা ব্যবহার করে যেন সে হ্যান্ডকাপটা খুলতে পারে। কিন্তু তার কপাল খারাপ ছিল, কারণ সেই বন্দুকটার ভিতরে একটাই গুলি ছিল, যেটা ববি ইউজ করে ফেলেছে। তাই সে কোনো উপায় না পেয়ে সে বডি নিয়েই নিচে নেমে যায়। দেখেই বোঝা যাচ্ছে তার খুব কষ্ট হচ্ছে। সে নিচে নামার পর দরজা খুলে দেখে চারিদিকে শুধু বরফ আর বরফ। সে জানেও না সে এখন কোথায় আছে, কারণ ববি যখন তাকে এখানে এনেছিল তখন তার চোখ বাঁধা ছিল। তাই সে বুঝতে পারছিল না সে এখন কোথায় আছে। এটা না বুঝতে পারলেও সে বুঝে যায় সে যদি তাড়াতাড়ি কিছু না করে তাহলে সেও এখানে মারা যেতে পারে। ভেতরে ঢুকেই সে আবার নিজের ফোনটা খুঁজে পায়, কিন্তু ফোনটা ফুলদানি পানিতে ডোবানো ছিল, পুরোপুরি নষ্ট। মানে এটা কোনো দুর্ঘটনা ছিল না,
এটা ছিল একটা পরিকল্পিত প্ল্যান। হ্যান্ডকাফ ভাঙার জন্য সে লোহার কিছু বা ধারালো কিছু খুঁজতে থাকে, কিন্তু সে পুরো বাড়ি খোঁজার পরও কিচ্ছু পায়নি, যেন কেউ ইচ্ছা করেই সবকিছু আগে থেকে সরিয়ে রেখেছে। শেষ ভরসা ছিল একমাত্র গাড়ি। কোনো মতে সে গাড়ির চাবি জোগাড় করে আর সে ভেতরে ঢোকে। ভেতরে ঢোকার সাথে সাথেই গাড়ির অডিও সিস্টেম একটা ভয়েস রেকর্ডিং চালু করে। এটা ছিল ববির কণ্ঠ। ববি সেখানে এমার বিরুদ্ধে তার যত সব অভিযোগ ছিল সেগুলো বলতে থাকে। সে বলে ববি নাকি জানতো এমা তাকে চিট করেছে, তার বিশ্বাস ভেঙেছে, তার ভালোবাসাকে খেলনা বানিয়েছে। এখানেই ধীরে ধীরে বেরিয়ে আসে এই ভয়ঙ্কর ঘটনার আসল কারণ। গতকাল রাতে রেস্টুরেন্টের লিফটে ববির যে অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়েছিল তার নাম ছিল টম। ওই সময় আমাদের বোঝানো হয়েছিল সেটা নাকি এমা আর টমের প্রথম দেখা ছিল, কিন্তু সেটা ছিল সম্পূর্ণ ভুল। ওটা এমার সাথে টমের প্রথম দেখা ছিল না। গত 6 মাস ধরে এমা আর টমের মধ্যে গোপন সম্পর্ক চলছিল, আর এই সব কিছু ববি আগে থেকেই জানতো। আর এই কারণে এমা আর ববির সম্পর্ক দিন বা দিন খারাপ হতে থাকে, আর এই কারণে এমার থেকে বদলা নেওয়ার জন্য ববি এই সব কিছু করে। পুরো ঘটনাটাই ছিল ববির একটা সাজানো প্ল্যান। তবে একটা প্রশ্ন থেকেই যায়, শুধু চিট করার কারণে কি কেউ এমন ভয়ঙ্কর পরিকল্পনা করে? ববি ডাইরেক্ট এমাকে না মেরে সে নিজেকে মারে, আর এমাকে ফেলে রাখে শহর থেকে 100 কিলোমিটার দূর একটা নির্জন ফার্ম হাউসে, যেন এমা সেখানে ধীরে ধীরে কষ্ট পেয়ে মরে। কিন্তু আসলে শুধুমাত্র একটা চিটের কারণে কেউ কি এত দূর পর্যন্ত যেতে পারে বদলা নেওয়ার জন্য? এর উত্তর আমরা সামনে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। এমা এখন পুরোপুরি বুঝে গেছে ববি নিজে তো মরেছেই, কিন্তু এমাকেও তিলে তিলে মারার ব্যবস্থা করে গেছে। তাই এবার সে আবেগ নয়, ঠান্ডা মাথায় ভাবতে শুরু করে। ভেতরে গিয়ে সে নিজেকে পরিষ্কার করে। এরপর রাগে আর ঘৃণায় গত রাতে ববির দেওয়া সেই চেইনটা এমা খোলার চেষ্টা করে, কিন্তু ববি সেটাকে এমনভাবে বানিয়েছিল যে একবার বললে সেটা আর খোলার উপায় নেই। এটাও ববির পরিকল্পিত প্ল্যান ছিল। এরপর এমা সেই হাতকড়া থেকে ছুটতে যায়, তাই সে ববির মৃতদেহটাকে টেনে নিয়ে যায় বেসমেন্টে। সে ভাবে প্রয়োজনে হাত কেটে হলেও নিজেকে মুক্ত করবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও কিছু ছিল না, না কোনো ধারালো জিনিস বা কোনো যন্ত্রপাতি। হতাশ হয়ে সে আবার উপরে ফিরে আসে, আর ঠিক তখনই সে ঢোকে সেই স্পেশাল রুমে, যে রুমে গত রাতে তাদের সুখের মুহূর্তগুলোর ছবি ঝুলছিল। কিন্তু এমা এবার ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারে সেখানে ববি আর তার সুখের মুহূর্ত ছাড়াও আরো কিছু ছবি ছিল। ববি সেখানে এমা আর টমের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো ঝুলিয়ে রেখেছে, যেটা সে কালকে রাতে খেয়াল করেনি। এটা দেখে এমা বুঝে যায় ববির রাগ আর ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু এখানেই শেষ না। সেই রুমে একটা ছবিতে দেখা যায় 1.5 বছর আগের সেই সিরিয়াল কিলারকে, যে এমাকে একবার কিডন্যাপ করেছিল। এই ছবি দেখে এমার শরীরে হাত পা সব ঠান্ডা হয়ে যায়। কিন্তু আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সেখানে একটা অডিও রেকর্ডিংও ছিল, যেটা প্লে করতেই ভেসে আসে এমা আর টমের রোমান্টিক কথোপকথন, যার প্রতিটা শব্দ এমাকে নিজের অপরাধের কথা বারবার মনে করিয়ে দেয়। সে অনুশোচনায় একদম ভেঙে পড়ে। এক সময় রাগ আর ফ্রাস্ট্রেশনে সে পুরো রুমটা তছনছ করে দেয়। সেখানে দেখা সে সব ছবিগুলো ছিঁড়ে ফেলে। কাঁপতে কাঁপতে সে হল রুমে ফিরে আসে। ঠিক তখনই দরজায় নক। ভয় ভয় এমা দরজা খোলে। দরজা খোলার পর সে সামনে দেখে টমকে, ববির সেই অ্যাসিস্ট্যান্ট যার সাথে এমার অ্যাফেয়ার চলছিল। কিন্তু ববিকে দেখে এমার মাথায় একটা প্রশ্নই ঘুরছিল, সে লোকেশন জানলো কিভাবে, কারণ এটা খুবই নির্জন একটা জায়গায় ছিল। এরপর এই প্রশ্নের উত্তরে টম জানায় ভোরে তার ফোনে এমার নাম্বার থেকে একটা মেসেজ এসেছিল। মেসেজে এই লোকেশন দেওয়া ছিল আর সাহায্য চাওয়া হয়েছিল। এই কথা শুনে এমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। ববি শুধু এমাকে নয়, টমকেও মারার ফাঁদ পেতেছিল। ভেতরে ঢুকে টম যখন ববির লাশ দেখে সে পুরোপুরি শিউরে ওঠে। প্রথমে তো সে এমাকেই সন্দেহ করা শুরু করে, কিন্তু এমা তাকে সবকিছু খুলে বলে। এমা বলে এখনই পুলিশকে কল করতে হবে, কিন্তু টম তাকে সাবধান করে দেয়। সে বলে পুলিশ এলে এখানে সব দোষ এমার ঘাড়ে পড়বে, কারণ এখানে তার পক্ষে কোনো প্রমাণ নেই। তবুও তার সিদ্ধান্ত নেয় পুলিশকে খবর দিতেই হবে। কিন্তু তখনই টমের মনে পড়ে তার মোবাইলটা সে গাড়িতে রেখে এসেছে। বাইরে তাকাতেই সে দেখে আরেকটা গাড়িকে, যেটা এই বাড়ির দিকে এগিয়ে আসছে। ভয় পেয়ে টম তাড়াতাড়ি এমাকে ভেতরে লুকিয়ে যেতে বলে। এমা ভেতরে যায় আর ববির লাশকে আড়াল করে রাখে। এরপর গাড়ি থেকে একজন নামে এবং ববির ব্যাপারে জানতে চায়। টম বলে ববি আমার বন্ধু, সে একটু কাজে শহরে গেছে। কিন্তু হঠাৎই গাড়ির ভেতর থেকে একজন রাগে ফেটে পড়ে এবং সেই লোকটা বেরিয়ে 1 সেকেন্ডও দেরি না করে চাকু দিয়ে টমের পেটে আঘাত করে, আর সেখানেই টমের খেল খতম। এরপর সেই লোকটি দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। দেয়ালে আড়াল থেকে এমা লোকটার মুখ দেখে ফেলে, যেটা দেখে সে সঙ্গে সঙ্গে চিনে যায় এই লোকটাই সেই 1.5 বছর আগের সেই সিরিয়াল কিলার, যার নাম মার। ববি গতকাল বলেছিল তার নাকি আজকে ফাঁসি হবে, কিন্তু সেটা ছিল একটা মিথ্যা কথা। আসলে 2 সপ্তাহ আগেই মার্ক তার বড় ভাইয়ের সাহায্যে জেল থেকে পালিয়ে গেছে। ববি জানতো তার কারণেই মার্ক জেলে গিয়েছিল, তাই মার্ক অবশ্যই তার কাছে প্রতিশোধ নিতে আসবে। তাই ববি আগে থেকেই ইনডিরেক্টলি এই লোকেশনের খবর মার্কের কাছে পৌঁছে দেয়। এখন মার্ক এখানে এসেছে প্রতিশোধ নিতে,
কিন্তু সে জানে না ববি ইতিমধ্যেই মারা গেছে। তাকে না পেয়ে সে টমকে মারাত্মকভাবে আহত করে। এই সব কিছু এবার এমার কাছে একদম পরিষ্কার হয়ে যায়। মার্কের সাথে যে ছেলেটা এসেছে সেটা তার ছোট ভাই। ছেলেটা ভয় কাঁপতে থাকে। মার্ক প্রথমে তাকে শান্ত করে আর তারপরে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে সে উপরে উঠতে থাকে। আর ঠিক এখান থেকেই শুরু হতে যাচ্ছে এই মুভির সবচেয়ে ভয়ঙ্কর অংশ। মার্ক উপরে ওঠার পর খুঁজে পায় বিছানা পুরো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সেও কিছুটা কনফিউশনে পড়ে যায়, তাই রক্তের দাগ ধরে সে ববিকে খুঁজতে শুরু করে। আর অপরদিকে এমা এই সুযোগ পেয়ে পেছনের দরজা দিয়ে সোজা গ্যারাজের দিকে দৌড়ায়। আর ফাইনালি সে একটা ধারালো জিনিস খুঁজে পায়, যেটা দিয়ে সে ববির হাড়টাকে আলাদা করে ফেলার চেষ্টা করে। কিন্তু এই আওয়াজ পেয়ে মার্কের সেই ছোট ভাইটা সেখানে চলে আসে। তবে এমা কোনো রকমভাবে সেখানে লুকিয়ে পড়ে। এমনকি মার্কের ছোট ভাইটাও একটু ছিল বোকা টাইপের, তাই সে ভয়ে ভয়ে সামনে এদিক ওদিক দেখতে থাকে। আর এক সময় সে ওখানে ববির ডেড বডি পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। সেই বডির পাশেই এমা লুকিয়ে ছিল, কিন্তু তাকে দেখা যাচ্ছিল না। তারপর সে তার ভাই মার্ককে সেখানে ডেকে আনে, আর মার্ক সেখানকার চাদর সরিয়ে দেখতে পায় ববির ডেড বডিটাকে। কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করে, সেই বডি থেকে একটা হাতের আঙ্গুল কেটে ফেলা হয়েছে। এই ঘটনায় সে কিছুটা সন্দেহ করে, এমনকি সেই সময়ও এমা সেখানেই লুকিয়েছিল। তবে মার্ক তাকে দেখতে পায় না। মার্ক সন্দেহ করে এখানে অবশ্যই টম বাদেও আরেকজন আছে, তবে কোথায় আছে সে জানে না। এই ঘটনা দেখে এমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু সে চুপচাপ থাকে। এরপর মার্ক তার ছোট ভাই, যার নাম জিমি, তাকে নিয়ে আবারও বাড়ির ভেতর ঢুকে পড়ে। যেহেতু চারপাশে বরফ পড়ছিল, তাই এমারও ঠান্ডা লাগা শুরু হয়। ঠান্ডা থেকে বাঁচতে এমা তার হাতে পায়ে কাপড় ভেজাচ্ছিল। আর এইদিকে মার্ক চিন্তা করে, যেহেতু ববি অলরেডি মারা গেছে, তাই অন্তত তার ঘর থেকে কিছু লুটপাট তো করা যেতেই পারে। কিন্তু তার ঘরের ভেতর সে একটা লকার খুঁজে পায়, কিন্তু বোধহয় সেখানেও কিছু ছিল না। তাই দুজনেও আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে তখন বাইরে এমা একটা পেট্রোলের বোতল নিয়ে গাড়ির দিকে যাচ্ছিল। আর গিয়ে সে যখন গাড়িতে পেট্রোল ভরতে শুরু করে, তখনই সেখানে মার্ক চলে আসে। এই যাত্রায় কোনো রকমে এমা প্রথমে গাড়ির টায়ারের পেছনে লুকায়, আর তারপর গাড়ির নিচে লুকিয়ে পড়ে। কিন্তু মার্ক এই পেট্রোলের ট্যাঙ্ক দেখে কিছুটা সন্দেহ করে, তাই সে গাড়ির টায়ারগুলো ফুটো করে দেয় আর সেখান থেকে চলে যায়। এমা এই সুযোগে বাড়ির বেসমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু মার্ক সেখানে বসেও তল্লাশি চালায়। তাই এমা যখন উপরে পালাতে ধরে, তখন আবারও মার্কের ভাই জিমি সেটা বুঝতে পারে এবং সে আসলে ডেড বডিটাকে ঘরে নিয়ে এসেছে। এবার তার দুদিকেই বিপদ। তবে এমার হাতে তার গাড়ির চাবি ছিল, আর সেটা দিয়ে সেই গাড়ির এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়। আর তাই মার্ক আর জিমি দুজনেই তাড়াহুড়ো করে সেখানে যায় চেক করতে। আর এই সুযোগে এমা সেখান থেকে বেরিয়ে পড়ে। ভেতরে সে টমকে পড়ে থাকতে দেখে, কারণ শুরুতেই মার্ক তার পেটে ছুরি দিয়ে আঘাত করেছিল। আবার তার কিছুক্ষণের মধ্যেই সেখানে মার্ক চলে আসে। আশপাশ সবকিছু খেয়াল করে বুঝতে পারে কেউ একজন এখানে এসেছিল। তাই খুঁজতে খুঁজতে সে উপরের ফ্লোরে চলে যায়, আর ওখানে সে একটা সিক্রেট রুম খুঁজে পায়, যেটা উপরের দিক থেকে উঠে গেছে। সেই সিঁড়ি দিয়ে মার্ক সেখানে তল্লাশি চালাতে যায়, কিন্তু সেখানেও কেউ নেই। এক সুযোগে তখনই পাশে লুকিয়ে থাকা এমা এসে মার্কের মাথায় আঘাত করে, আর সেই উপরের ফ্লোর ভেঙে একদম সোজা নিচে পড়ে যায়। একটা গলফ পেট দিয়ে এমা খুব জোরে তার মাথায় মেরেছে। এই উপর থেকে পড়ে গিয়ে মার্ক নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। আর মার্কের ভাই যখন তাকে দেখতে আসে, এমা পেছন থেকে তার উপরেও আক্রমণ করে। আর এই সুযোগ পেয়ে এমা মার্কের পকেট থেকে গাড়ির চাবি নিয়ে সোজা বাইরে বেরিয়ে আসে, আর তাদের গাড়িতেই পালিয়ে যাওয়ার চিন্তা করে। কিন্তু তখনই মার্ক এসে তাকে ধরে ফেলে, আর ধরার সাথে সাথে সে এমাকে শেষ করে দেওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ছোট ভাই জিমি এসে তাকে থামিয়ে দেয়। আসলে জিমি ছোটখাটো চুরি চামারির সঙ্গে জড়িত থাকলেও সে কখনো মানুষ খুন করার মতো জঘন্য কাজে জড়ায়নি। নিজের ভাইকে এভাবে নিষ্ঠুর আচরণ করতে দেখে তার ভেতরটা কেঁপে ওঠে, আর সে কোনোভাবেই সেটা মেনে নিতে পারে না। তাই সে সরাসরি ভাইয়ের সামনে দাঁড়িয়ে তাকে আটকানোর চেষ্টা করে। এখান থেকেই দুই ভাইয়ের মধ্যে তীব্র কথাকাটি শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে একসময় মার্ক রাগের মাথায় নিজের ছোট ভাইয়ের উপরেই চড়াও হয়। এই দশাদশির মধ্যেই এমা ভয়ে আর আঘাতে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর এমার জ্ঞান ফিরে আসে, আর সে দেখে আবারও নিজেকে একটা অচেনা বাড়ির ভেতরে বাঁধা অবস্থায় পড়ে আছে। তার হাত দুটি আগের মতোই শক্ত করে বাঁধা। আসলে মার্ক চাইলেই তখনই তাকে মেরে ফেলতে পারত, কিন্তু তার ছোট ভাই জিমির বাধার কারণে সে শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়। মার্কের মনে ক্ষোভের আগুন তখনও জ্বলছে, কারণ এমা আর ববির কারণেই তাকে এক সময় জেল খাটতে হয়েছিল। ববিকে সে আর মারতে পারেনি, তাই সেই রাগের ক্ষোভটাই এখন এমার উপর ঝাড়তে চায়। সে ঠিক করে এমাকে একদম ধীরে ধীরে আর তিল তিল করে শেষ করবে। কিন্তু এখানেও আবার জিমি সামনে এসে দাঁড়ায় এবং তাকে বাধা দেয়। এতে মার্ক আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একসময় সে জিমিকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় এবং হুমকি দিয়ে বলে, আবার আমাকে আটকাতে এলে তোকে শেষ করে দেব। এই হুমকির ভয় পেলেও রাগ আর অপরাধ বোধ থেকে জিমি হঠাৎ করে রুমে পড়ে থাকা একটা বন্দুকটা তুলে নেয়। সে বন্দুক তাক করে ভাইকে দূরে সরে যেতে বলে। এরপর সাহস করে সে এমার হাতের বাঁধন খুলে দেয়।
এরপর জিমি শান্তভাবে নিজের ভাইকে বোঝানোর চেষ্টা করে। সে বলে তারা এখানে এসেছে শুধু চুরি করতে, কাউকে খুন করার জন্য নয়। তারা তো ইতিমধ্যেই লকার খুঁজে পেয়েছে, তাহলে এই মেয়েটাকে মারার কি দরকার? জিমির কথাগুলো ধীরে ধীরে মার্কের মাথায় ঢুকতে শুরু করে। এরপর সে কিছুটা ঠান্ডা হয়। এরপর ববির ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে লকারটা খুলে দেখে ভেতরে রয়েছে একটা ধারালো ছুরি জাতীয় জিনিস। সেই ছুরির গায়ে কিছু খোদাই করে লেখা ছিল, আর লেখাটা হলো, যদি হীরার খোঁজ চাও তবে সেটা আমার প্রিয়তমার হৃদয়ের কাছেই আছে। আর এই লেখাটা ববি নিজের মৃত্যুর আগে খোদাই করে লিখে গেছে। আর এটা পড়ার সঙ্গে সঙ্গেই মার্ক বোঝা যায় এমার গলায় থাকা সেই চেইনের ভেতরেই আসল ডায়মন্ড লুকানো আছে, আর তাদের সেটাই চাই। সেই ডায়মন্ডই হয়ে যায় তাদের মূল লক্ষ্য। মার্ক চেইনটা খুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। এমনকি জিমিও ধারালো কোনো জিনিস দিয়ে সেটি কাটার চেষ্টা করে, তবুও চেইনটা ভাঙে না। এই ঘটনার পর এমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। ঘটনার একেবারে শুরুতে, অর্থাৎ আগের রাতেই, কেন মার্ক জোর করে এমার গলায় এই নেকলেসটা পরিয়ে দিয়েছিল, আর কেনই বা লকারের ভেতরে রাখা সেই ধারালো অস্ত্রের গায়ে এমন রহস্যময় বার্তা খোদাই করা ছিল। কারণ এই পুরো ঘটনাটাই ববি আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিল। সে জানতো তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য মার্ক এখানে আসবে, কিন্তু তাকে মৃত দেখে মার্ক পুরো ঘরটা লুটপাট করার চেষ্টা করবে। আর লুটপাট করার সময় সে এই ছুরিটা পাবে, যেটা মার্ককে ডায়মন্ডের নেশায় অন্ধ করে দেবে। ববি ইচ্ছা করেই এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যাতে মার্ক নিজের হাতে এমার গলা থেকে মাথা আলাদা করে ফেলে এবং তারপর সেই নেকলেসটা নিজেই নিয়ে নেয়। ঠিক এই কারণেই মার্ক আবারও ডায়মন্ডের লোভে অন্ধ হয়ে এমাকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে আবারও জিমি সামনে এসে দাঁড়ায় এবং তার ভাইকে আটকানোর চেষ্টা করে। এই দশদশির মধ্যেই হঠাৎ করে দেয়ালে লাগানো একটি ধারালো বস্তু জিমির মাথায় ঢুকে পড়ে, আর মুহূর্তের মধ্যেই জিমি মাটিতে লুটিয়ে পড়ে, আর সেখানেই তার মৃত্যু হয়। নিজের ছোট ভাইকে চোখের সামনে মারা যেতে দেখে মার্ক পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে আর মানুষ থাকে না, একেবারে একটা হিংস্র জানোয়ারের মতো আচরণ করতে শুরু করে। ঠিক সেই সময় এমা পাশে পড়ে থাকা চেন কাটারটা তুলে নিজের সর্বশক্তি দিয়ে মার্কের মাথায় আঘাত করে। এই আঘাতের কারণে মার্ক কিছুক্ষণের জন্য ভারসাম্য হারিয়ে ফেলে, আর এমা আবারও পালানোর একটা সুযোগ পেয়ে যায়। মার্ক ব্যথা সামলিয়ে উঠতে দেখতে পায় এমা কৌশলী সেই হ্যান্ডকাফটা ব্যবহার করে মার্কের হাতকে ববির ডেড বডির সাথে আটকে রেখে চলে গেছে। এরপর এমা মার্কের গাড়িটা নিয়েই পালানোর চেষ্টা করে, কিন্তু সমস্যা হলো এমা এমনিতেই গাড়ি চালাতে খুব একটা দক্ষ নয়। তার উপরে বরফে ঢাকা রাস্তা, চারপাশে তীব্র ঠান্ডা, সব মিলিয়ে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর মধ্যেই মার্ক নিজেকে মুক্ত করে তাকে থামানোর জন্য পিছন থেকে ধাওয়া শুরু করে। এক সময় গাড়ির একটা চাকা বরফের নিচে থাকা গর্তে আটকে যায়, আর এমা আবারও ভেসে যায়। এই ভয়ঙ্কর দুর্ঘটনার সময় এমার পায়ে প্রচন্ড আঘাত লাগে, সে আর দাঁড়াতে পারে না, তাই হামাগুড়ি দিয়ে সে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মার্ক তাকে ধরে ফেলে। প্রথমে সে চাকু দিয়ে এমাকে মারতে যায়, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। এবার সে দুই হাতে এমার গলা চেপে ধরে এবং তাকে শেষ করে দিতে চায়। মনে রাখতে হবে এই সময় তারা বাড়ি থেকে অনেক দূরে একটি জমে যাওয়া পুকুরের উপর দাঁড়িয়েছিল, আর হঠাৎ করেই ববির ডেড বডিটা বরফ ভেঙে পানির তলায় তলিয়ে যায়, আর তার সাথে হ্যান্ডকাপ লাগানো মার্ককেও টেনে নিয়ে যেতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে মার্ক শক্ত করে এমার গলায় থাকা নেকলেসটা ধরে টান দেয়, ফলে তিনজনই একসাথে বরফ ভেঙে ঠান্ডা পানির নিচে ডুবে যায়। মার্ক তখন নিজের মৃত্যু মেনে নিয়েছে, কিন্তু সে চায় না এমা বেঁচে থাকে। সে শেষ মুহূর্ত পর্যন্ত এমাকে নিজের সাথে নিয়ে যেতে চায়। এমা নিজের প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে, কিন্তু বরফ ঠান্ডা পানি আর অক্সিজেনের অভাবে তার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল। এক সময় শেষ চেষ্টা হিসেবে এমা মার্কের হাতের ছুরিটা ধরে নিয়ে সোজা তার চোখে ঢুকিয়ে দেয়। তীব্র যন্ত্রণায় মার্ক অবশেষে এমাকে ছেড়ে দেয়, কিন্তু চারপাশে শুধু শক্ত বরফ, বের হওয়ার কোনো পথই নেই। ঠান্ডা পানিতে তার শ্বাস দ্রুত বন্ধ হয়ে আসছিল। ঠিক একদম শেষ মুহূর্তে সে বরফের একটা পাতলা অংশ খুঁজে পায়। সে তার শেষ শক্তিটুকু দিয়ে সেই বরফ ভেঙে সে বাইরে উঠে আসে, আর এই সময় সেখানে আর কেউ বেঁচে নেই। ববি তো একদম শুরুতেই আত্মহত্যা করেছে। এরপর তার প্রেমিক টম এখানে আসার কিছুক্ষণের মধ্যেই মার্কের হাতে মারা যায়, আর যারা যারা একে একে এমার পেছনে লেগেছিল তারাও সবাই নিজের পরিণতি ডেকে এনেছে। এখন শুধু এমা একাই বেঁচে আছে। এমা নিজেও বিশ্বাস করতে পারছিল না সে তার জীবনে এমন এক ভয়ঙ্কর মুহূর্ত পার করে এসেছে, আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। মূলত ববি তার স্ত্রীকে নিজের জীবনের চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসতো, কিন্তু তার কাছ থেকেই এমন ভয়ঙ্কর ধোঁকা পেয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে। খুব সম্ভবত এই ধাক্কাতেই সে পুরোপুরি সাইকোপ্যাথ হয়ে যায়, যার কারণে সে নিজের মৃত্যু পর্যন্ত সবকিছু নিখুঁতভাবে প্ল্যানিং করে রেখে যায়। কিন্তু এখানে মানতে হবে এমার নিজেরও দোষ আছে। সে বিবাহিত থাকা অবস্থায় কিভাবে একটা এফেয়ারে যুক্ত হতে পারে। কিন্তু তোমার কি মনে হয় এখানে কি এমার কোনো দোষ ছিল নাকি সব দোষ ববি? সেটা কমেন্ট করে জানাও। আর তুমি যদি এরকম সুপারহিট মুভির এক্সপ্লেনেশন রেগুলার দেখতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আজকের মতো গুড বাই।